আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। যাক, আজকের ক্লাসে যোগদান করার জন্য ধন্যবাদ সবাইকেই। আমরা মোটামুটি আমাদের ক্লাসে চলে যাব। ক্লাসে যাওয়ার আগে আমরা আমাদের স্ক্রিনটা একটু শেয়ার করব যাতে সহজ হয় দেখতে। আচ্ছা, আমরা গতদিন কি পড়েছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা কি পড়েছিলাম একটু বলতে পারবেন? স্যার হলো অ্যানাটমিক্যাল টার্মিনোলজি। অ্যানাটমিক্যাল টার্মিনোলজি পড়েছিলাম। ভেরি গুড। অর্থাৎ এখানে অ্যানাটমির বিভিন্ন ভাষা সম্পর্কে আমরা একটা জ্ঞান লাভ করছিলাম, তাই না? তো একটা ভাষা যদি শিখতে হয়, একটা নতুন ভাষা শিখতে গেলে আমাদের যে বিষয়টা খুব জরুরি সেটা হচ্ছে বর্ণ। একটা ভাষা শিখতে গেলে সেই ভাষার অক্ষর জ্ঞান থাকতে হবে এবং কতগুলো বর্ণ মিলে মিলে কি তৈরি হয়? একটা বাক্য তৈরি হয়। এগুলো আমাদের সবারই জানা। অর্থাৎ বর্ণ বলতে এখানে আমরা যেটা বোঝাচ্ছি অ, আ, ক, খ, এ, বি, সি। আমরা ভাষার মাসে একটু ভাষা সম্পর্কে জ্ঞান নিচ্ছি। তো যা হোক, আমরা নতুন ভাষা শিখতে হলে সেই ভাষার বর্ণ সম্পর্কে আমাদের জ্ঞান শিখতে হয়। তো অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আমাদেরও কিন্তু ডাক্তারি যে ভাষা, এই ভাষা সম্পর্কে আমাদের জ্ঞান থাকা জরুরি। তো দেখা যাচ্ছে যে কতগুলো বর্ণ মিলে মিলে তৈরি হচ্ছে একটা শব্দ এবং আ এই শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত হয়ে বা শব্দের সাথে আগে বা পরে কোনো একটা আ বর্ণ যুক্ত হয়ে কি হয়? প্রত্যয় তৈরি হয়। যেমন যেটাকে আমরা উপসর্গ ও অনুসর্গ রূপে চিনি। তো এই প্রত্যয় বা শব্দ কতগুলো একসাথে হয়ে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে আমরা বাক্য বলি। এটা আমরা সবাই জানি এই বিষয়টা। এই বিষয়টা আমাদের কাছে সবার কাছেই ক্লিয়ার আছে। তো যা হোক, আমরা মোটামুটি সামনের দিকে চলে যাই। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো তো আমরা ছোটবেলা প্রাইমারিতেই শিখেছি। এগুলো এখন শেখার দরকার কি? কেন শিখতেছি? আমাদের অ্যানাটমি, ফিজিওলজি বা চিকিৎসা বিজ্ঞান অর্থাৎ মেডিকেল টার্ম বুঝতে গেলে এইরকম কিছু শব্দ আছে যা মূল শব্দের আগে বা পরে বসে ওই শব্দের অর্থকে পরিবর্তন করে দেয়। যেমন শব্দের গঠন যদি আমরা দেখি সেখানে খুব ভালো করে খেয়াল করবেন। শব্দের গঠন যদি দেখি যে একটা শব্দের মূল শব্দ থাকে, উপসর্গ থাকে, অনুসর্গ থাকে, ঠিক আছে? অর্থাৎ একটা মূল শব্দ থাকে। ইংলিশে যেটাকে আমরা কি বলতে পারি? রুট ওয়ার্ড জি, প্রিফিক্স সাফিক্স রয়েছে। তো এই ক্ষেত্রে যদি আমরা অকাজ, এখানে কিন্তু একটা শব্দ আমরা দেখছি। কিন্তু এখানে প্রকৃতপক্ষে দুটো শব্দ আলাদা, আলাদা শব্দ একসাথে যুক্ত রয়েছে। অর্থাৎ মূল শব্দ ছিল কাজ, এর সাথে উপসর্গ যোগ হয়েছে। অপ্রত্যয় যোগ হয়ে গেছে অকাজ। দেখেন কাজের অর্থটা চেঞ্জ হয়ে গেছে। মূল শব্দ ছিল কিন্তু কাজ। শুধুমাত্র অযোগ হওয়ার কারণে এই কাজের অর্থই পাল্টায় গেছে। ঠিক তেমনি কাজী। কি বলেছি? কাজী। তো এখানে মূল শব্দ ছিল কাজ, এর পরবর্তীতে যুক্ত হয়েছে দীর্ঘয় প্রত্যয় পরে। যুক্ত হয়ে এই কাজের শব্দের অর্থ আবার পরিবর্তন করে দিয়েছে। তো ঠিক মেডিকেলেও আমাদের কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা মুখস্থ করে ফেলবো, যে শব্দগুলো মূল শব্দের পরে বা পূর্বে বসে সেই মূল শব্দের অর্থের পরিবর্তন করে এমন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। তাহলে যেটাকে আমরা ইংলিশে বলি প্রিফিক্স, সাফিক্স আর রুট ওয়ার্ডস। এখন ধরুন এখানে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি
হাইপার গ্লাইসিমিয়া। কি দেখতে পাচ্ছি এখানে আমরা? হাইপার গ্লাইসিমিয়া। এখন এখানে মূলত শব্দ, বেশ কয়েকটা শব্দের সাথে আমরা আমি একটু কলমটা নিয়ে নিই, তাহলে আমাদের বোঝাতে ভালো হবে। এখানে শব্দ পেয়েছি কি? হাইপার গ্লাইসিমিয়া, একটা শব্দ। এখন দেখেন এর রুট ওয়ার্ডটা কি ছিল? এর স্যার রুট ওয়ার্ডটা ছিল গ্লুকোজ, গ্লুকোজ। গ্লাইকো। অর্থাৎ এই গ্লাইকো ছিল হচ্ছে রুট ওয়ার্ড, গ্লাইকো। এবং এর প্রথমে কি বসেছে? হাইপার। শব্দ ছিল তিনটা, একটা হচ্ছে হাইপার, একটা হচ্ছে গ্লাইকো, আর একটা হচ্ছে ইমিয়া। তিনটা শব্দ একসাথে মিলে হয়েছে হাইপার গ্লাইসিমিয়া। তাহলে হাইপার শব্দের অর্থ আমরা আগেই জেনেছি, হাইপার মানে হচ্ছে বেশি, এবং গ্লাইকো বলতে বোঝানো হচ্ছে গ্লুকোজ, এবং ইমিয়া শব্দের অর্থ হচ্ছে ব্লাড। ইমিয়া শব্দের অর্থ হচ্ছে ব্লাড। তাহলে রক্তে যদি গ্লুকোজের পরিমাণ বেশি থাকে তখন তাকে বলা হয় হাইপারগ্লাইসেমিয়া। তাহলে একটা শব্দ দেখেই আমরা বুঝে ফেললাম যে আসলে এই শব্দটা কি বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা আজকে কিছু শব্দ শিখবো, অর্থাৎ প্রিফিক্স শিখবো, সাফিক্স শিখবো এবং রুট ওয়ার্ড শিখবো মেডিকেলের, যেগুলো মূল ওয়ার্ডের সাথে আগে বা পরে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন করে দেয়। আমরা আরেকটা শব্দ দেখি এখানে, দেখেন হাইপার টেনশন। হাইপার মানে আমরা আগেই জেনেছি, হাইপার মানে বেশি, টেনশন মানে রক্তচাপ। তাহলে হাইপার টেনশন বলতে বোঝানো হচ্ছে উচ্চ রক্তচাপ। তাহলে আমরা উচ্চ রক্তচাপ বলতে কি বুঝি? হাইপার টেনশন। ক্লিয়ার? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, একদম। জি স্যার, বলছিলাম যে টেনশন বলে যে দুশ্চিন্তা করে, টেনশন এ টেনশনের আর এ টেনশন কি আলাদা? এই টেনশন আর এই টেনশন আলাদা। জি, জি, আলাদা। ওইটা হচ্ছে আপনার চিন্তা, দুশ্চিন্তা। হ্যাঁ, আচ্ছা, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সামনে। আপনার একদম টেনশন করার দরকার নেই, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিছু প্রিফিক্স নিয়ে আমরা কথা বলবো, যে প্রিফিক্স গুলো আমাদের মুখস্থ করে ফেলবো এই মুহূর্তে। তাহলে প্রিফিক্স কি? প্রিফিক্স হচ্ছে একটা রুট ওয়ার্ডের প্রথমে বসবে, পূর্বেই বসবে, বসে ওই অর্থের পরিবর্তন করবে। তখন আমরা তাকে প্রিফিক্স বলে চিনবো। যেমন আজকে আমরা যে প্রিফিক্স গুলো এই মুহূর্তে আমাদের ডিসপ্লে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আকার আকৃতি এবং হ্রাস বৃদ্ধি বা বাড়া কমার উপর ভিত্তি করে যে প্রিফিক্স গুলো ব্যবহৃত হয় আমাদের মেডিকেলে, তার ভিতরে প্রধান প্রধান প্রিফিক্স গুলো আমরা সামনে নিয়ে এসেছি। এখানে দেখেন প্রথমে আছে কি? ম্যাক্রো। কি বলেছি? ম্যাক্রো। আচ্ছা, এখানে একটা বিষয় আপনাদের সাথে বলা খুব জরুরি। আহ সেটা হচ্ছে, জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের সিলেবাসে আজকে পড়ানোর কথা ছিল কোষ, কোষের গঠন সম্পর্কে। কিন্তু আমরা পড়তেছি কি? আমরা পড়তেছি হচ্ছে মেডিকেল টার্ম। একটা বিষয় হচ্ছে যে বেসিক্যালি কেন মেডিকেল টার্ম পড়তেছি? এই মেডিকেল টার্ম যদি এখন না শিখে যাই, এখন যদি আমরা সিলেবাস অধ্যায় ভিত্তিক এই মুহূর্তে করতে যাই, তাহলে এইটা আমাদের বাদই পড়ে যাবে। আর এটা যদি বাদ পড়ে যায়, আমাদের পরবর্তী লেসন গুলো বুঝতে গেলে বেশ জটিলতায় ভুগতে হবে। এটা যদিও সিলেবাসে নাই, হোমিওপ্যাথিক সিলেবাসে নাই, বাট এটা অ্যালোপ্যাথিক সিলেবাসের একটা বড় পার্ট। তো ঠিক আছে, এখন আপনারা চাইলে আমরা ওই কোর্সে চলে যেতে পারি, আবার যদি মনে করেন না স্যার এটা করে তারপর আমরা সিলেবাসে ঢুকবো, সিলেবাস কমপ্লিট করতে খুব বেশি সময় লাগবে না। আপনি যদি বেসিক বোঝেন, ও 5টা ক্লাসে আপনি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আপনার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, স্টুডেন্ট কি এখন এভাবে কমেই গেছে নাকি আসলে কি বুঝলাম না, আজকের ক্লাসেই কম? আজকেই কম, তাই তো? যাই হোক, আমরা মূল ক্লাসে চলে আসি। এখানে লেখা আছে ম্যাক্রো।
কি বলেছি? ম্যাক্রো। ম্যাক্রো যদি কোথাও থাকে তাহলে বুঝবো এটা বড় কোনো কিছু বোঝাচ্ছে। কেমন বড়? ভিজিবল টু দ্য ন্যাকেড আই, যেটা আমরা খালি চোখে দেখতে পারি। অর্থাৎ আমাদের খালি চোখে দেখা যায় এমন কোনো কিছু বোঝাতে মেডিকেলে ব্যবহার করা হয় ম্যাক্রো। মনে থাকবে? তাহলে আমরা ম্যাক্রো কখন বলবো? খালি চোখে দেখা যায় এমন কোনো কিছু বোঝানোর জন্য মেডিকেলে ব্যবহার করা হয় হচ্ছে ম্যাক্রো। ঠিক আছে? এরপরে আরেকটা শব্দ আমরা পেয়েছি মাইক্রো। মাইক্রো বলতে এখানে বোঝানো হচ্ছে স্মল। কেমন স্মল? নট ভিজিবল। মাইক্রো বলতে ছোট, ঠিক আছে। কোন ছোট? যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। নট ভিজিবল টু দ্য নেকেড আই, যেটা আমরা আমাদের খালি খোলা চোখে দেখতে পারি না। তো এইরকম কিছু যখন আমরা দেখব, তখন সেটাকে আমরা কি বলে চিনবো? মাইক্রো চিনবো। তাহলে মাইক্রো যদি কোথাও লেখা থাকে তাহলে সেখানে বুঝে নেব এটা এমন একটা জিনিসকে বোঝাচ্ছে যা আমরা খালি চোখে দেখতে পাই না। ম্যাক্রো যদি থাকে সেটা বুঝবো আমাদের খোলা চোখে দেখা যাচ্ছে এমন শব্দ। আচ্ছা, এরপর আসেন হাইপার। কি বলেছি? হাইপার। হাইপার। হাইপার শব্দের অর্থ হচ্ছে হাই, অ্যাবভ নরমাল, অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বেশি। তো স্বাভাবিকের তুলনায় বেশি বোঝাতে মেডিকেলে ব্যবহার করা হয় হচ্ছে হাইপার। মনে থাকবে? স্বাভাবিকের তুলনায় বেশি বোঝাতে আমাদের মেডিকেলে ব্যবহার করা হয় হচ্ছে হাইপার। এরপরে আসছে হাইপো বা লো। স্বাভাবিকের তুলনায় কম, এরকম কিছু বোঝাতে মেডিকেলে ব্যবহার করা হয় হচ্ছে হাইপো। তাহলে এই 4টা শব্দ আমরা এই মুহূর্তে পড়লাম। কয়টা শব্দ পড়েছি? মাইক্রো, স্যার 4টা। 4টা শব্দ। এর ভিতরে ফার্স্ট ছিল হচ্ছে 1 নম্বরে পড়েছি হচ্ছে ম্যাক্রো, 2 নম্বরে পড়েছি হচ্ছে মাইক্রো, 3 নম্বরে পড়েছি হাইপার এবং 4 নম্বরে পড়েছি হাইপো। তো এই 4টা শব্দ এই মুহূর্তে আমাদের মুখস্থ হয়েছে কিনা একটু বলে ফেলতে হবে সবাইকে। জি স্যার, আমার হয়েছে স্যার। আর কে কে আছেন মুখস্থ হয়েছে? কার কার একটা হাত তোলেন তো। স্যার, জি, স্যার প্রথমে ওইটা তো লার্জ হবে মনে হয়। ওই আপনার হলো ইটা মনে হয় একটু ভুল হয়েছে, যে স্পেলিংটা। লার্জ। জি, ম্যাক্রো। জি জি জি, লার্জ লেখা আছে না ওখানে? লেস হয়ে গেছে ও, স্যার, লেজ হয়ে লার্জ গেছে। লেস হয়ে গেছে। এল এ আর জি, ও এখানটা আর হবে। থ্যাংক ইউ। জি লেজ হয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে লার্জ, অর্থাৎ বড়। মাইক্রো। তাইলে বলতে পারবেন আমাদের হচ্ছে এর মধ্যে পেয়ে গেছি, অলরেডি 2 জন হাত তুলেছেন। হ্যাঁ, আর এম রাইহান। জি স্যার। জি, আপনি আপনার ভিডিওটা একটু অন করেন, অন করে একটু 4টা শব্দ বলেন, একটু শুনি। জি স্যার। স্যার জি, নাম্বার 1 হলো ম্যাক্রো, নাম্বার 2 হলো মাইক্রো, নাম্বার 3 হলো হাইপার, নাম্বার 4 হলো আপনার হলো হাইপো। আচ্ছা, যদি কোথাও হাইপো লেখা থাকে তাহলে কি বুঝবো আমরা তাহলে? স্বাভাবিক তুলনায় হলো কম। স্বাভাবিকের তুলনায় কম, তার মানে হাইপার টেনশন থাকলে বলবো স্বাভাবিকের তুলনায় বেশি রক্তচাপ। আর হাইপোটেনশন থাকলে বলবো যে কম রক্তচাপ বোঝাচ্ছে, তাই তো? জি স্যার। মানে লো ব্লাড প্রেশার। আচ্ছা, যাও, লো। ধন্যবাদ। যদি কোথাও মাইক্রো লেখা থাকে তাহলে কি বুঝবো? স্যার মাইক্রো লেখা থাকলে হলো খালি চোখে দেখা যায়। খালি চোখে দেখা যায় না, তাই তো? যায় না। ছোট, জি। নট ভিজিবল টু দ্য নট নেকেড আই, যেটা ভিজিবল। খালি চোখে দেখতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন আমাদের সাথে হাত তুলেছেন, ডাক্তার আইনুল বারী। জি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, তিনি এই শোনা মুখ না দেখলে ভালো লাগে কোন তো? আপনারা অন্ধকারে বসে রয়েছেন। যাই হোক, আমরা 4টা শব্দ শিখেছি, 4টা পারবো তো? জি স্যার।
আচ্ছা, আপনার একটু অন্যভাবে ধরি। যদি স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে মেডিকেলে কোন ওয়ার্ড ব্যবহার করে? তাহলে হচ্ছে হিপার হাই, হাইপার হাই। হাইপার বা হাইপার। হাই, হাইটা হচ্ছে কমন নেম, যেটা হচ্ছে ইংলিশে বলা হয়, আর ডাক্তারি ভাষা জি সেটাকে বলা হয় হাইপার, তাই তো? জি স্যার। যদি কোথাও খালি চোখে দেখা যায় না এমন কিছু নিয়ে বলা হয়, সেক্ষেত্রে মেডিকেলে কি ব্যবহার করা হয়? মাইক্রো স্মল নাকি? মাইক্রো বা স্মল, ভেরি গুড। হুম। আচ্ছা বলেন তো, স্বাভাবিকের তুলনায় কম বোঝাতে কি ব্যবহার করা হয়? স্বাভাবিকের তুলনায় কম, হাইপো লো স্যার, হাইপো বা লো। লো প্রেশার। হাইপো বা লো, ভেরি গুড। তাহলে এটা আমরা সবাই পারবো। আচ্ছা, থ্যাংক ইউ, হাত নামান। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমরা মোটামুটি বুঝে ফেলেছি এগুলো। এখন যদি আসি আমরা আকার আকৃতির রাশবৃদ্ধির উপরে, আরেকটা শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে ইউ, ইউ বা নর্ম, এরকম ও, যদি থাকে কোথাও তাহলে বুঝবো এটা নর্মাল বা স্বাভাবিক বোঝাচ্ছে, স্বাভাবিক অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে কি থাকলে ইউ থাকতে পারে, ইউ, আবার নর্ম থাকতে পারে। যেমন একটা উদাহরণ এখানে আমরা দেখেছি যে নর্ম টেনশন, আগেই বলেছি টেনশন বলতে এখানে আমরা বোঝাচ্ছি ব্লাড প্রেশার, অর্থাৎ রক্তচাপ। তাহলে নর্মো টেনশন যদি হয়, কোথাও লেখা থাকে যে নর্মো টেনশন, তাহলে কি বুঝবো এখানে আমরা? স্বাভাবিক রক্তচাপ স্যার। ও, ভেরি গুড, অর্থাৎ রক্তচাপ স্বাভাবিক রয়েছে। যদি এখানে নর্মো টেনশন না থেকে এখানে যদি থাকতো হাইপার টেনশন, তাহলে কি বুঝবো? উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ। যদি কোথাও লেখা থাকে হাইপোটেনশন, তাহলে কি বুঝবো? নিম্ন রক্তচাপ স্যার। নিম্ন রক্তচাপ, ভেরি গুড। তার মানে আমরা পেরে গেছি। তাহলে পরের শব্দে আমরা আসি, দেখেন এখানে লেখা আছে প্যান বা অমনি। প্যান বা অমনি শব্দের অর্থ হচ্ছে অল, অর্থাৎ সমস্ত কিছু বোঝাতে, একসাথে টোটাল সমস্ত কিছু বোঝাতে বোঝানো হয়, প্যান শব্দটা ব্যবহার করা হয়, বা অমনি। এগুলো সব কিন্তু প্রিফিক্স, একটা মূল শব্দের আগে বসে ওই শব্দের অর্থের পরিবর্তন করে দেবে। দেখেন এখানে প্যান শব্দটা এসেছে, প্যান সাইটোপেনিয়া। কি বলেছে, এখানে তিনটা শব্দ আছে, প্যান সাইটোপেনিয়া। তো এখানে প্যান মানে হচ্ছে তাহলে কি অল বা সমস্ত, সাইটো মানে কোষ, পেনিয়া মানে কমে যাওয়া। তাহলে সমস্ত কোষের পরিমাণ যদি কমে যেতে লাগে, কম কম থাকে, সেক্ষেত্রে বলা হয় কি প্যানসাইটোপেনিয়া। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি প্যান বা অমনি যদি থাকে তাহলে বুঝবো যে সমস্ত কিছু বোঝাচ্ছে। এরপর আসেন মেগালো। কি বলেছি? মেগালো। মেগালো শব্দের অর্থ হচ্ছে লার্জ অ্যাবভ, লাভ, লার্জ দ্য অ্যাভারেজ, স্বাভাবিকের তুলনায় বাড়তি। একটা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, আর এটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় বাড়তি। ঠিক আছে, মেগালো। এরপরে যেমন আচ্ছা ওটা পরে বলি। এরপরে এ বা এন, এ বা এন যদি কোথাও থাকে তাহলে আমরা বুঝবো এটা অ্যাবসেন্স বা ল্যাকিং বোঝাচ্ছে, ঘাটতি বোঝাচ্ছে। তাহলে বাড়তি বা বড় হয়ে যাওয়া বোঝাতে মেগালো বোঝাবে, আর কমে যাওয়া বা নেই, ঘাটতি, নেই, ল্যাকিংস, এরকম বোঝাতে বোঝাবে কি এ বা এন। যেমন এখানে একটা আমরা উদাহরণ দিয়েছি, এ কার্ডিয়া, তার মানে এখানে হার্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে না। এ কার্ডিয়া বলতে আমরা এখানে কি করছি, হার্টের উপস্থিতি আমরা টের পাচ্ছি না, সেই জন্য এ কার্ডিয়া বলতেছি। বিষয়টা হচ্ছে যেমন আমরা দেখি ওই যে আমাদের অজ্ঞান করার যে ডাক্তার, অজ্ঞান করার যে ডাক্তার তাকে বলা হয় অ্যানেস্থেসিয়া। অ্যাস্থেসিয়া মানে কি অনুভূতি, অ্যান মানে নেই, অনুভূতিহীন করে দেয় যেই ডাক্তার তার নাম
অ্যানেস্থেশিয়া ডাক্তার। আচ্ছা যাও, তাহলে এখন আমরা 4টা শব্দের সাথে পরিচিত হয়েছি। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইউ বা নর্ম, যার অর্থ হচ্ছে নরমাল বা স্বাভাবিক। নাম্বার 2 হচ্ছে প্যান বা অমনি, যার অর্থ হচ্ছে সমস্ত কিছু। মেগালো, যার অর্থ হচ্ছে বাড়তি। এবং এ বা এন যদি থাকে তাহলে বুঝবো ঘাটতি বোঝাচ্ছে। তাহলে এই 4টা শব্দ হবে কিনা এই মুহূর্তে আমাদের? ধন্যবাদ আইনুল বারী জি, বরাবরের মতো ভিডিওটা অন করেন, করে বলা শুরু করে দেন। ইউ নর্মাল মানে নর্ম মানে স্বাভাবিক, পেন অমনি মানে সমস্ত কোষের পরিমাণ কমে যাওয়া, মেগালো মানে স্বাভাবিকের তুলনায় বাড়তি, এ বা আন মানে ঘাটতি। এ বা এন মানে ঘাটতি। ভেরি গুড, সুন্দর। জি, আর এম রাইহান জি স্যার। জি বলেন। স্যার ইউ নর্ম মানে হলো স্বাভাবিক, আর প্যান বা অমনি মানে হলো সমস্ত বা সকল, আর মেঘালো মানে হলো স্বাভাবিক তুলনায় বাড়তি, আর ইয়ান মানে হলো ঘাটতি স্যার। লেক ল্যাকিং। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আরো কয়েকজন আছেন দেখছি। ডাক্তার আজমল আছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনাকে তো দেখতে পাচ্ছি না। স্যার আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আমার ক্লাস জয়েন করলাম কবলে, আমি বলবো এখন স্যার, কিন্তু আমার অবস্থা হচ্ছে ভিডিও অন করতে পারতেছি না স্যার। আপনি যদি অনুমতি আচ্ছা দেন তাহলে এভাবে বলবো। আচ্ছা, ঠিক আছে, ভিডিও অন করার দরকার নেই। আপনি একটু কি বুঝেছেন একটু বলেন। জি স্যার। ইউ নর্মাল স্বাভাবিক, প্যান অমনি মানে সমস্ত কোষের পরিমাণ কমে যাওয়া, মেগালো স্বাভাবিকের তুলনায় বাড়তি, এ এন ঘাটতি। জি জি, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন হাফিজা। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি একটু বুঝেছেন কিনা? আমরা মোট 8টা শব্দ কিন্তু শিখে জি স্যার। ফেলেছি। এই 8টা শব্দ বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝছি। যদি তাই হয় তাহলে আপনাকে আমি একটু ধরি, হ্যাঁ? আপনি বলবেন যদি কোথাও মেগালো থাকে তাহলে আমরা কি বুঝবো? মেগালো দ্বারা কি বোঝাচ্ছে? স্বাভাবিকের তুলনায় বাড়তি। মানে বেশি। স্বাভাবিকের তুলনায় বাড়তি বা বেশি। কোথা থেকে বলছেন আপনি একটু বলবেন কাইন্ডলি? আমি ঢাকা মিরপুর থেকে বলছি। ঢাকা মিরপুর। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছে ডাক্তার কোহিনুর আছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যে মেডিকেল প্রিফিক্স শিখতেছি যেগুলো মূল শব্দের আগে বসে সেই শব্দের অর্থকে পরিবর্তন করে দেয়। তো এমন কিছু শব্দ শিখেছি, তার ভিতরে শিখেছিলাম একটা এ বা এন, এরকম যদি কোথাও থাকে তাহলে আমরা কি বুঝবো এটা? স্বাভাবিকের তুলনায় স্বাভাবিক তুলনায় কম, নরমাল। হ্যাঁ, স্বাভাবিকের তুলনায় কম বা নরমাল, এইরকম বোঝাতে মেডিকেলে কি ব্যবহার করা হয়? নরম। নর্ম বা ইউ। ভেরি গুড। হুম। আর তাহলে মেগালো কখন ব্যবহার করা হয়? মেগালো স্বাভাবিকের তুলনায় বাড়তি। স্বাভাবিকের তুলনায় বাড়তি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি কোথা থেকে বলছেন? কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ। ভেরি গুড। আচ্ছা, আমরা আরেকজনকে দেখছি এখানে, শামিমা নাসরিন। জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যে 8টা শব্দ আহ, সাথে পরিচিত হয়েছি, এগুলো কি আপনি সবগুলো বুঝতে পেরেছেন কিনা? জি, জি, জি স্যার।
তাহলে একটা আমি একটু ব্যাকে যাই আপনার জন্য। যদি কোথাও হাইপার থাকে, হাইপার, তাহলে আমরা কি বুঝবো এটা দ্বারা? স্বাভাবিকের তুলনায় বেশি। স্বাভাবিকের তুলনায় বেশি। আচ্ছা, আর যদি কোথাও হাইপো থাকে তাহলে কি বুঝবো? স্বাভাবিকের তুলনায় কম। স্বাভাবিকের তুলনায় কম। থ্যাংক ইউ, ভেরি গুড। আপনি কোথা থেকে বলছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে দুজন, একজন ঢাকা মিরপুর, একজন ঢাকা থেকে, একজন নরসিংদী। আচ্ছা, আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন, সম্ভবত, আমি নামটা পুরো পড়তে পারছি না। সালাহুদ্দিন, জি মুরাদ। সালাউদ্দিন মুরাদ। জি সালাউদ্দিন মুরাদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? জি জি আলহামদুলিল্লাহ। তো আমরা মোটামুটি পড়তেছিলাম, কিছু প্রিফিক্স পড়তেছি, অলরেডি 8টা পড়েছি। এখন এই 8টার সাথে হয়তো অনেকেরই আগে থেকে পরিচিত বা পরিচয় আছে। তো আপনার সবগুলো হয়ে গেছে কিনা, কমপ্লিট হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ও, থ্যাংক ইউ। যদি ভিডিওতে আসার সুযোগ থাকে তাহলে একটু আমরা সাথে একটু কথা বলি। মানে কি, আমি তো মানে অড পজিশনে আছি, তো ভিডিওতে জি ঠিক কমফোর্টেবল না আর কি। জি জি, তা থ্যাংক ইউ। যদি আসতে হবে 1-2 মিনিট। না, আমরা অন্য একদিন আসবো ইনশাল্লাহ। তাহলে সামনে ক্লাসে আমরা সবাই চেষ্টা করবো যে জাস্ট ভিডিওতে এসে কথা বলার জন্য। হ্যাঁ, যেহেতু আমরা না, প্রাইভেট। আমাকে কি আপনি হ্যাঁ, জি জি, আমাকে দেখেননি এখনো? আপনাকে ছবিতে দেখতেছি। তারপরও হ্যাঁ, ছবি তো আমি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমাকে যাও। একটু একটু সময় দেন, জাস্ট 1 মিনিট পরে আসতেছি, অসুবিধা নেই। জি জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। আরো কিছু শব্দের সাথে আমরা এই মুহূর্তে পরিচিত হব, যেগুলো সংখ্যাবাচক প্রিফিক্স, যেগুলো হচ্ছে সংখ্যাবাচক। এইগুলো আমাদের খুব লাগবে, কাজে দিবে বিভিন্ন সংখ্যা গণনার ক্ষেত্রে। যেমন এখানে যদি মোনো লেখা রয়েছে, কি মোনো বলতে বোঝাচ্ছে সিঙ্গেল বা সিঙ্গুলার, একক কোনো কিছু বোঝাতে বা একটি বোঝাতে আমাদের মেডিকেলের ভাষায় সেটাকে আমরা বলবো মোনো। মোনো যদি কোথাও থাকে তাহলে বুঝবো এটা একটি কোনো কিছু বোঝাচ্ছে। এখনো পরে হচ্ছে বাই অথবা ডাই, ডাই অথবা বাই, এরকম যদি কোথাও থাকে তাহলে বুঝবো টু আর ডাবল, অর্থাৎ দুই বোঝাতে মেডিকেলে আমাদের অ্যানাটমিতে কি বোঝায়, ডাই থাকে, কখনো কখনো বায়ও থাকে। ঠিক আছে, যেরকম আমরা বাইলেটারাল পড়েছিলাম, দ্বিপাক্ষিক বা দুই পাশে। তাহলে ডাই অথবা বাই থাকলে আমরা বুঝবো হচ্ছে সংখ্যাবাচকে সেটা দুই বোঝাচ্ছে। যদি মনো থাকে বা ইউনি থাকে সেক্ষেত্রে আমরা বুঝবো সেটা এক বোঝাচ্ছে বা একক বোঝাচ্ছে। এরপরে যদি কোথাও ট্রাই থাকে, টি আর আই, ট্রাই, তাহলে বুঝবো সেটা থ্রি বোঝাচ্ছে। কোয়াড যদি কোথাও থাকে, কোয়াড, তাহলে বোঝাচ্ছে ফোর। যদি কোথাও থাকে পলি তাহলে বুঝবো ম্যানি বা লট, অনেকগুলো একসাথে বোঝাচ্ছে পলি। যদি কোথাও অলিগো থাকে তাহলে বুঝবো খুব সামান্য পরিমাণ বোঝাচ্ছে, খুব সামান্য, খুব ছোট, এরকম কিছু বোঝাচ্ছে, ভেরি লিটল। তাহলে সংখ্যাবাচক কয়েকটা শব্দ আমরা পেয়ে গেছি। প্রথমে পেয়েছি মোনো। তাহলে মোনো কোথায় ব্যবহার করা হবে? এক বোঝাতে, একটা কোনো কিছু বোঝাতে মোনো। এরপরে ডাই আর বাই যদি থাকে তাহলে আমরা বুঝবো দুইটি বোঝাচ্ছে। যদি কোথাও ট্রাই থাকে তাহলে আমরা বুঝবো তিনটা বোঝাচ্ছে। যদি কোথাও কোয়াড থাকে তাহলে বুঝবো এটা চার সম্বন্ধনীয় শব্দ। যদি কোথাও পলি থাকে তাহলে বুঝবো অনেকগুলো বোঝাচ্ছে। এবং যদি কোথাও অলিগো থাকে খুব সামান্য বোঝাচ্ছে। ঠিক আছে, কেউ এই কটা বুঝেছে কিনা? জি স্যার। জি, এটা বোঝা গেছে। এটা আমি বলি। জি স্যার, প্লিজ। আচ্ছা, আমি আসলে দুঃখিত, আমি একটু ওই যে অ্যান্ড্রয়েড টিভিতে দেখি তো। জি জি হ্যাঁ, জি আসলে মানে আইপ্যাড বা মোবাইল ইউজ করি না, জি অসুবিধা জি নেই। আচ্ছা আচ্ছা। ভিডিওটা দিয়েছি, এখন দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ, খুব সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আপনাকে দেখে। প্রথমটা হচ্ছে মনো। এটা আমরা জানি জি যে এটা মানে একক আর কি, সিঙ্গুলার বা জি জি সিঙ্গেল হিসাবে এটা ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে ডাই অথবা বাই। এটা হচ্ছে মানে দুইটা অথবা মানে দ্বৈত, জি ইংলিশে জি যেটা অথবা ডবল বলি। জি জি তারপর হচ্ছে ট্রাই, এটা হচ্ছে থ্রি। তারপর এটা হলো কোয়াড, এটা হলো মানে ফোর বা চারটা বোঝায়। জি জি পলি, পলিটা আমরা বুঝি যে এটা বহু বা অনেক, ম্যানি, লট। জি জি আর অলিগো যেটা, এটা একটু এক্সেপশনাল। অলিগো বলতে আমরা নর্মালি বোঝাই যে অল্প মাত্রা বা ফিউ,
several, very little. Thank you. জি জি। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে মানে কথা বলার জন্য। স্যার কোথা থেকে যুক্ত হয়েছেন যদি বলতেন? আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রামে নিউমরি। এখানে চট্টগ্রাম। বেজ আছে, এই বেজের ভিতরে আমার বাসা, সরকারি বাসা। জি ওখানে জি। আমি ওখান থেকে বলছি আর কি। থ্যাংক ইউ। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা মোটামুটি কিছু প্রিফিক্স শিখে ফেলেছি। তার ভিতরে আগে 8টা শিখেছিলাম আর এখন শিখেছি হচ্ছে 3 আর 3 6টা। এখন আমি সম্মিলিতভাবে এর ভিতর থেকে একটু ধরি আর এম রায়হান। জি আপনি একটু সামনে আসেন, আপনার সাথে একটু আমরা একটু কথা বলি। আচ্ছা, যেগুলো শিখেছিলাম এই কিছুক্ষণ আগে ওইগুলো মনে আছে তো নাকি ভুলে গেছি? জি স্যার, মনে আছে তো। আচ্ছা, একটু ট্রাই করে দেখি তাহলে। আর আপনারা অন্য যারা আছেন সাথে তারা অবশ্যই আহ, আহ, রায়হান স্যারের সাথে কথা বলার সাথে সাথেই আপনারা মনে মনে বলবেন, আর জোরে যদি বলেন তাহলে মাইক্রোফোন অফ করেই বলবেন, হ্যাঁ। আর উনি আমার সাথে মাইক্রোফোন অন করে বলবেন। আচ্ছা, যদি কোথাও স্বাভাবিকের থেকে বাড়তি বোঝায় তাহলে কি বুঝবো আমরা? স্যার ওইটার বলে মেঘালা না কি জানো? মেঘালো, মেঘালো, থ্যাংক ইউ। আর স্বাভাবিকের চেয়ে বেশি হলে কি হবে? স্বাভাবিকের চেয়ে বেশি হলে স্বাভাবিকের থেকে বাড়তি যদি মেঘালো হয় তাহলে স্বাভাবিকের থেকে বেশি কি হবে? হ্যাঁ, যে কেউ বলতে পারেন। এটা তো হাইপার হবে বোধহয়। হাইপার হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্বাভাবিকের থেকে বেশি আর স্বাভাবিকের থেকে বাড়তি একই তো বোঝাচ্ছে, তাহলে দুটো শব্দ আলাদা হলো কেন? এখানে একটু আভ্যন্তরীণ ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যদি স্বাভাবিকের তুলনায় বাড়তি বলবো তখন যখন একটা নির্দিষ্ট অর্গানই বেড়ে গেছে, সংখ্যায় না বেড়ে আকারে বড় হয়েছে, ঠিক আছে? সংখ্যায় না বেড়ে আকারে বড় হয়েছে তখন মেগালো হবে, হ্যাঁ। এবং যদি সংখ্যায় বেড়ে যায় সেক্ষেত্রে আমরা হাইপার বলবো, জি স্যার। ঠিক আছে? জি স্যার। যেমন হেপাটোমেগালো, আমাদের লিভারটা যখন বড় হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে হেপাটোমেগালো। আচ্ছা, আমরা পরে এই উদাহরণগুলো আমরা যাবো একদিনই, সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি এখানে আমরা শব্দগুলো বেশ, ধন্যবাদ আর এম রায়হান, আপনি ক্যামেরা অফ করতে পারেন। আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখেন এখানে আমরা কিছু শব্দ পেয়েছি প্রিফিক্স লোকেশনের উপর ভিত্তি করে, অর্থাৎ শব্দগুলো একটু দেখে নিই আমরা। এপি পেরি সার্কাম, এপি পেরি সার্কাম এরকম যদি থাকে কোথাও এপি পেরি সার্কাম, তাহলে বুঝতে হবে যেটা অ্যারাউন্ড, অর্থাৎ চতুর্দিক থেকে আবৃত করে রেখেছে এরকম এক কোনো কিছুকে বোঝাচ্ছে। চতুর্দিক থেকে আবৃত করে রাখা, ঠিক আছে? তাহলে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে, পরিবেষ্টন করে রেখেছে এমন কোনো কিছু বোঝাতে বোঝানো হয় এপি পেরি সার্কাম। এরকম শব্দ থাকলে আমরা বুঝবো এটা একটা কভার বোঝাচ্ছে, কভার, ঠিক আছে? একটা আবরণ বোঝাচ্ছে যেটা চতুর্দিক থেকেই আবৃত করে রেখেছে। আচ্ছা, এরপরে আসছে এন্ডো বা ইন্ট্রা। 2 নম্বরে আমরা যেটা দেখেছি এন্ডো বা ইন্ট্রা, যে ক্ষেত্রে বোঝানো ইনসাইড, ইনার বা অ্যান্টেরিয়র, অর্থাৎ ভিতরের কোনো কিছু বোঝাতে, ভিতরের কোনো কিছু বোঝাতে বলা হয় এন্ড্রো বা ইন্ট্রা। এরকম যদি থাকে কোথাও তাহলে বুঝবো এটা ভিতরের কোনো কিছু বোঝাচ্ছে। আমরা এই উদাহরণগুলো আর একটু পরে দিলে মজা পাবেন, এই জন্য যে আমাদের যেরকম ইউটেরাস আছে, জরায়ু যেটা বলি, যার মেডিকেল টার্ম আছে ম্যাট্রো, ম্যাট্রো। তো জরায়ুর ভিতরের কোনো কিছু বোঝাইতে বলা হয় যে এন্ডোম্যাট্রিয়াম, তার মানে জরায়ুর ভিতরের যে লেয়ারটা সেটাকে বোঝাচ্ছে। এরকম এই যে এপিপেরি সার্কাম, এখানে পেরি যদি দেখি তাহলে পেরিকার্ডিয়াম, অর্থাৎ হার্টকে আবৃত করে রেখেছে যে পর্দা, তার নামই হচ্ছে পেরিকার্ডিয়াম। যাই হোক, এরকম এখানে এক্সো বা এক্সট্রা, এক্সো বা এক্সট্রা শব্দটা ব্যবহার করা হয় বাইরের কোনো কিছু বোঝাতে, আউটার বা এক্সটেরিয়র, বাইরের কোনো কিছু বোঝাতে বোঝানো হয় এক্সো, যেরকম এক্সোক্রাইন, আমরা সামনে জানবো এগুলো। তো এক্সট্রা এটা বোঝাতে কি বোঝাতে হয়? বাইরের কোনো কিছু। তাহলে চতুর্দিক থেকে আবৃত করে রেখেছে এরকম শব্দ বোঝাতে মেডিকেলে ব্যবহার করা হয় ইপি পেরি সার্কাম।
এন্ডো বা ইন্ট্রা যদি কোথাও থাকে তাহলে বুঝবো ভিতরের কোনো কিছু বোঝাচ্ছে, এবং এক্সো বা এক্সট্রা যদি থাকে তাহলে বুঝবো এটা আমাদের বাইরের কোনো কিছু বোঝাচ্ছে। আর যদি কোথাও থাকে ইন্টার ইন্টার তাহলে বুঝবো এটা দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাচ্ছে। যদি কোথাও থাকে ইন্টার মেডিকেলে তাহলে বুঝবো এটা দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে ট্রান্স। ট্রান্স বলতে একরোজ বা আড়াআড়ি সংক্রান্ত কোনো শব্দ। ট্রান্স হচ্ছে একরোজ বা আড়াআড়ি সংক্রান্ত কোনো শব্দ। এরপর আসছে প্যারা, খুব কাছে, নিয়ার বাই। প্যারা বলতে খুব কাছে বা নিয়ার বাই, নিকটবর্তী কোনো কিছুকে বোঝাতে শব্দ মেডিকেলে ব্যবহার করা হচ্ছে প্যারা। এতটুকু বুঝেছি কিনা? জি স্যার, বুঝেছি। এই শব্দগুলো কিন্তু একদম মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে? আমি জি স্যার। আরো লম্বা সময় পেলে এগুলো এখান থেকে মুখস্থ করিয়ে দিতাম। তারপর আমি আশা করছি আপনাদের সবার মুখস্থ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, গতদিন যে হোমওয়ার্ক ছিল, বাড়ির যে কাজগুলো ছিল, এগুলো করেছেন কিনা এক সপ্তাহ ধরে? যদি করে থাকেন তাহলে আমি একটু ব্যাকে যাই, ব্যাকের থেকে ঘুরে আসি, আপনাদের পড়া ধরে আসি, ঠিক আছে? আপনারা এখন শব্দ দেখার সাথে সাথে কমন নেম এবং মেডিকেল টার্ম দুইটাই বলবেন এবং লাউডলি বলবেন, ঠিক আছে? প্রথমে যদি আমরা দেখি মাথা, তাহলে কি দেখেছিলাম? মাথা কি বলেছিলাম? কমন নেম এবং অ্যানাটমিক্যাল টার্ম শেফালি স্যার। ক্যানিয়াল। হেড সেফালিক, ভেরি গুড। আচ্ছা, ঘাড় কি বলেছিলাম? নিক সার্ভিক্যাল। নেক সার্ভাইকাল, ভেরি গুড, নেক সার্ভাইকাল। মাথার খুলি কি বলেছিলাম? স্কাল ক্রেন। এটা ক্যানিয়াল বললেন। স্কাল ক্রেনিয়াল, ভেরি গুড। এর মুখমণ্ডল কি বলেছিলাম? ফেস ফেসিয়াল। ফেসিয়াল। ফেস ফেসিয়াল, ভেরি গুড। আচ্ছা, কপাল কি বলেছিলাম? ফোরহেড। স্যার ফ্রন্টাল। ফরহেড ফ্রন্টাল, ভেরি গুড। ফরহেড ফ্রন্টাল। চোখ কি বলেছিলাম? আই আই অরবিটাল। অরবিটাল ওকুলো। আই অরবিটাল। আই অরবিটাল অকুলো, ভেরি গুড। এরপরে কান পড়েছিলাম, কান। ওটিক অডিও। ইয়ার অডিটরি। ওটিক অডিটরি। এয়ার অটিক অডিটরি, ভেরি গুড। এরপরে পড়েছিলাম গাল, চেক বুকাল। ভোকাল। চিক বোকাল, ভেরি গুড, চিক বাকাল। বাকাল। আচ্ছা, এরপরে পড়েছিলাম আমরা নাক, নোজ নেজাল। নোজ নেজাল, ভেরি গুড। এরপর পড়েছিলাম মুখ, মাউথ ওরাল। মাউথ ওরাল, ভেরি গুড। এরপরে পড়েছিলাম থুতনি, চিন মেন্টাল। চিন মেন্টাল, ভেরি গুড। এরপর পড়েছিলাম বুক, চেস্ট 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 thoracic, ভেরি গুড, Thoracic. চেস্ট thoracic। এরপর পড়েছিলাম ব্রেস্ট বোন, স্তনের হাড় স্টার্নাল। স্টার্নাল, ভেরি গুড। এরপরে স্তন, মাম্মারি। ব্রেস্ট মাম্মারি, ভেরি গুড। এরপরে পড়েছিলাম পিঠ, ব্যাক ডরসাম। ব্যাক ডরসাম, ভেরি গুড। এরপর পড়েছিলাম পেট, অ্যাবডোমিন অ্যাবডোমিনাল। অ্যাবডোমিনাল, ভেরি গুড। আচ্ছা, এরপরে বস্তির নিম্নদেশ, পেলভিস পেলভিক পেলভিক। পেলভিক, ভেরি গুড। নিতম্ব, হিপ কোক্সাল। হিপকোক্সাল, ভেরি গুড। আচ্ছা, নাভি পড়েছিলাম, নাভি, আম্বিলিক্যাল নাকি আম্বিলিকাল নেভাল। আম্বিলিক্যাল ন্যাভেল, ভেরি গুড, আম্বিলিক্যাল ন্যাভেল, থ্যাংক ইউ। এরপর পড়েছিলাম কটিদেশ, লোইন লাম্বার লোইন লাম্বার, ভেরি গুড, লোইন লাম্বার, কটিদেশ পড়েছিলাম, লোইন লাম্বার। আচ্ছা, কুস্কি, গ্রোইন ইনগুইনাল ইনগুইনাল দেখি। গ্রোইন ইনগুইনাল, ভেরি গুড, কুস্কি, গ্রোইন ইনগুইনাল। আচ্ছা, পাছা, বাটাক বাচক গ্লুটিয়াল, ভেরি গুড, বাচক গ্লুটিয়াল, পাছা।
আচ্ছা, নিতম্বের মধ্যে, ও মাই গড, বিটুইন হিপ সেক্রাল, তাই তো? বিটুইন হিপ সেক্রাল। এরপরে বগল পড়েছিলাম, বগল। আর্মপিট অক্সিলারি, আর্মপিট অক্সিলারি। আচ্ছা, যেটা হচ্ছে যে এখানে প্রথম যেগুলো আমরা শিখেছিলাম সেগুলো খুব ভালো পাচ্ছেন, পরে যে আপনাদের বাড়ির কাজ যেখানে দিয়েছি সেখানে এসে একটু স্লো হয়ে গেছেন। দেখি আসলেই স্লো হয়েছে কিনা, এবার প্রমাণিত হবে। বাহু কি হবে বলেন তো? আর্ম ব্রাখিয়াল, তাই না? আর্ম ব্রাখিয়াল। কিন্তু আমার কথা হচ্ছে সবার শব্দগুলো একসাথে পড়ার দরকার ছিল। দেখেন, আমি কিন্তু আর সামনের দিন থেকে বাড়ির মানে পড়া দেব না, কারণ আপনাদের এখান থেকে পড়ায় মুখস্থ করে না দিলে, যেহেতু আপনারা সবাই কর্মজীবী মানুষ, ওই আলাদা করে পড়ার সময় পাবেন না। ঠিক আছে, অল্প অল্প করে পড়ি, কিন্তু যেন ওখান থেকে মুখস্থ করে ফেলি। আচ্ছা, আর্ম ব্রাখিয়াল, ভেরি গুড। এরপরে হস্ত, ফোরআর্ম অ্যান্টিব্রাকিয়াল, ফোরআর্ম অ্যান্টিব্রাকিয়াল। এটা হাত বোঝাচ্ছে, টোটাল আমাদের যে হাত, এটাকে আমরা বলছি কি হস্ত। আর আর্ম বলতে বাহু, যেখানে আমাদের ফিমারটা রয়েছে, তাই না? সরি, ফিমার বলতেছি, হিউমেরাস যেখানে রয়েছে, এই অংশকে বলছি আমরা বাহু, ব্রাকিয়াল। আর এই কনুই থেকে নিয়ে এই পাম পর্যন্ত এই অংশটা টোটালকে বলতেছি আমরা ফোরআর্ম বা অ্যান্টিব্রাকিয়াল। ঠিক আছে? আচ্ছা, এরপরে কনুইয়ের সামনের অংশ, ফ্রন্ট অফ এলবো, ফ্রন্ট অফ এলবো, এবং যেটা ছিল হচ্ছে এন্টিকিউবিটাল, ফ্রন্ট অফ এলবো, এন্টিকিউবিটাল। এখানে দেখেন এই যে কনুইয়ের সামনে, এই কনুইয়ের সামনে অংশ, পেছনের অংশ না কিন্তু, এই পেছনের অংশ না। আপনারা ছবি দেখতে পাচ্ছেন আমার? জি জি স্যার। এই পেছনের অংশ না কিন্তু, এই সামনের অংশ, সামনে যে ভাঁজটা, এটার নাম হচ্ছে এন্টিকিউবিটাল। এই জায়গাগুলো নাম যদি না জানেন, দেখা যাচ্ছে এন্টিকিউবিটাল পেইন লেখা আছে, আপনি বুঝতেই পারবেন না যে কোথায় ব্যথাটা হচ্ছে। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড গুলো আমাদের একদম খুব ভালো করে জেনে রাখা দরকার, যে শব্দটা আসার সাথে সাথে আমার শরীরের কোন জায়গাকে মিন করছে এটা যেন আমি বুঝতে পারি। তাহলে আমরা দেখলাম, যদি কোথাও ব্রাকিয়াল লেখা থাকে, যদি কোথাও ব্রাকিয়াল লেখা থাকে তাহলে বুঝবো এটা আমাদের বাহু সংক্রান্ত শব্দ। যদি কোথাও অ্যান্টি ব্রাকিয়াল থাকে তাহলে আমাদের হস্ত সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও অ্যান্টি কিউবিটাল থাকে তাহলে বুঝবো আমাদের কেনুয়ের সামনের অংশ, কনুয়ের সামনের অংশ। ক্লিয়ার? জি স্যার। এরপরে যদি কবজি, কবজি কি হবে? কবজি কি হবে? রিস্ট কার্পাল, রিস্ট কার্পাল। হ্যাঁ, রিস্ট কার্পাল। যদি কোথাও কার্পাল লেখা থাকে তাহলে বুঝবো এটা আমাদের কবজি সংক্রান্ত কোনো শব্দ। যদি কোথাও কার্পাল লেখা থাকে তাহলে বুঝবো আমাদের কবজি সংক্রান্ত কোনো শব্দ। আচ্ছা, এরপরে কনুইয়ের পিছনের অংশ, এর আগে তো হ্যাঁ, এলবো, ব্যাক অফ এলবো, অলিক্রেনাল, ব্যাক অফ এলবো, অলিক্রেনাল। ঠিক আছে, তাহলে কনুইয়ের পেছনের অংশ আমরা কি পেয়েছি? ব্যাক অফ এলবো, অলিক্রেনাল। আচ্ছা, এরপর আমরা সর্বশেষ আরো কিছু দেখেছিলাম, হাতের তালু, পাম, পামার। হাতের তালু হচ্ছে পাম, পামার। এখানে এল এর উচ্চারণটা হবে না, এল এর উচ্চারণটা এখানে উচ্চ থাকবে। তাহলে পাম, পামার। আঙ্গুল, ফিঙ্গার ডিজিটাল, আঙ্গুল, ফিঙ্গার ডিজিটাল, আঙ্গুল হচ্ছে ফিঙ্গার ডিজিটাল। এরপরে উরু, থাই ফেমোরাল, থাই ফেমোরাল। এটা হচ্ছে আমাদের উরু সংক্রান্ত শব্দ, থাই ফেমোরাল। তাহলে যদি কোথাও ফেমোরাল থাকে তাহলে বুঝবো এটা আমাদের থাই বা উরু সংক্রান্ত শব্দ। যদি কোথাও ডিজিটাল থাকে তাহলে আমরা বুঝবো এটা আমাদের আঙ্গুল সংক্রান্ত শব্দ। যদি কোথাও পামার থাকে তাহলে আমরা বুঝবো এটা আমাদের হাতে তালু সংক্রান্ত শব্দ। অলিক্রেনাল থাকলে বুঝবো যে আমাদের কনুইয়ের পেছনের অংশ বোঝাচ্ছে। যদি কার্পাল থাকে তাহলে বুঝবো কবজি সংক্রান্ত শব্দ। যদি কোথাও থাকে এন্টি কিউবিটাল তাহলে বুঝবো কনুইয়ের সামনের অংশ। যদি কোথাও এন্টি ব্রাকিয়াল থাকে তাহলে বুঝবো হাত। আর যদি কোথাও ব্রাকিয়াল থাকে তাহলে বুঝবো এটা আমাদের বাহু সংক্রান্ত কোনো শব্দ। এটা এখনো কি মুখস্থ হয়েছে?
অ্যান্টিব্যাকটেরিয়াল মুখস্থ হয়েছে কিনা? স্যার একটু বাকি আছে, কঠিন আচ্ছা, শব্দ। বাকি আছে, এখন নগদে মুখস্থ করে ফেলেন, কারণ না হলে বাড়ির এটা ছিল হোমওয়ার্কস, এটা যখন এখনো হয়নি তাহলে এখনই মুখস্থ করে ফেলেন। Polycrenals, palmars, sorry. ঠিক আছে, যাই হোক, আমরা আগামী দিন থেকে আমরা একদম সিলেবাস ভিত্তিক পড়ায় চলে যাব। আপনারা হচ্ছে সেভাবেই প্রস্তুত থাকবেন। এবং আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে যে ট্রাই করবেন সাধ্যমতো ভিডিওর সামনে এসে ক্লাসটা করার জন্য, তাহলে হয়তো আমরা একদম এই যে অনলাইন টিউশন, তাহলে টিউশনের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। হ্যাঁ, না হলে কিন্তু আসলে ওই সেই গতানুগতিক হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা ক্লাস কিন্তু আমরা যা পড়াচ্ছি সব বইয়ে আছে, আপনার বাসায় যে বইগুলো আছে বই মেলালেই পাবেন, অনলাইনে সার্চ দিলেই সব পাবেন। কিন্তু আমি চাচ্ছি যে এটা শুধু অনলাইনে বা বইয়ে বা খাতায় থাকলেই হবে না, এটা আপনার মাথায় যেন আমরা এখানে বসে বসে ঢুকিয়ে নিতে পারি, যার যার মাথায়। এটা একটা পড়াশোনা করছি, এই যে 1 ঘন্টা সময় নষ্ট করতেছি, এটার জন্য সময়টা কাজে লাগে, সেই জন্য মূলত আমাদের এই একসাথে হওয়া। তো এই জায়গায় যদি সেই একসাথে হওয়ার ক্ষেত্রেও যদি আমরা একটু কার্পণ্য করি, তাহলে তো খুব কষ্টকর একটা বিষয়। তো আপনাদের কাছে মানে খুব রিকোয়েস্ট থাকবে, আপনারা একদম পড়াশোনার মুডে যে 1 ঘন্টায় অন্তত আমরা কিছু একটা শিখবো, অল্প কিছু শিখে যাব। না হলে দেখেন এগুলো সব কিছুই কিন্তু অনলাইনে পাবেন। তারপরেও আমরা শিখতেছি, টাকা খরচ করে শিখতেছি, যদি কাজে না লাগে তাইলে জীবনটাই বৃথা, 16 আনাই বৃথা যেটা বলে আর কি। ঠিক আছে, স্যার আমি বুঝতেছিলাম যে 4 নম্বর পেজটা যে দিলেন স্যার, ওটা একটু স্ক্রিনশট নিতে পারলাম না, একটু স্ক্রিনটা শেয়ার যদি দিতেন আবার। 4 নাম্বার পেজ যেটা দিয়েছিলাম ওটা কিসের উপর ছিল একটু বলতে পারবেন? জি, পেরি ইপি পেরি ক্যালকুলারি। সারকাম, জি এটা এখনই দিয়ে দেবো আপনার, স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি। ইপি পেরি সারকাম। তার আগে কথা হচ্ছে শোনেন, আমরা যেহেতু আগামী দিন থেকে একদম সিলেবাস ভিত্তিক পড়ায় চলে যাব, এই ক্ষেত্রে একটা নিউজ আপনাদের আমি দিতে পারি। বেসিক যে বিষয়গুলো, বেসিক ক্লাসের জন্য অনলাইনে ধারাবাহিক লাইভ ক্লাস অলরেডি চলছে। স্যার আমি কি রেকর্ডিং অফ করব? জি জি জি, রেকর্ডিং অফ করে ফেলেন। রেকর্ডিং অফ করব স্যার? জি, রেকর্ডিং অফ করে দেন। স্যার